ইরাকের কারবালায় ইমাম হোসেনের মাজারে লাখো মানুষের মাতম, ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে দেশে দেশে পবিত্র আশুরা পালন। ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় বাড়ছে লাশের মিছিল, নিহতের সংখ্যা প্রায় 250, নিখোঁজ 40,000-এর বেশি, আটকে পড়াদের উদ্ধারে অভিযানে বিভিন্ন দেশ। ইরানের বিরুদ্ধে ওমান উপকূলে পণ্যবাহী জাহাজে হামলার দাবি যুক্তরাষ্ট্রের, নাবিকদের উদ্ধার অভিযান স্থগিত, শিগগিরই তেহরানের পরমাণু স্থাপনা পরিদর্শন করবে আইএইএ। লেবানন, সিরিয়া ও গাজায় অনির্দিষ্টকালের জন্য সেনা মোতায়েনের ঘোষণা নেতানিয়াহুর, যুদ্ধবিরতির আড়ালে বৈরুতের আশপাশে হামলা, নিহত আরও 3। এবং বিশ্বকাপে অঘটন, জার্মানিকে হারিয়ে 2 দশক পর নকআউটে ইকুয়েডর, কুরাসাওকে হারিয়ে পরের রাউন্ডে আইভরি কোস্ট, দাপুটে জয় নেদারল্যান্ডসের, জাপান সুইডেন ম্যাচ 1-1 ড্র। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আরিশা ইসলাম। ইরাকের কারবালায় লাখো শিয়া মুসলিমের অংশগ্রহণে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র আশুরা। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ঐতিহাসিক আত্মত্যাগকে স্মরণ করে শোকের মাতমে মেতে উঠেছেন পুণ্যার্থীরা। বিশেষ প্রার্থনায় যোগ দিয়েছেন সারা বিশ্ব থেকে আসা লাখ লাখ ভক্ত। শোকের মাতম আর বুক ফাটানো আর্তনাদে ভারী হয়ে উঠেছে ইরাকের কারবালা প্রান্তর। ইসলামের ইতিহাসের অন্যতম ট্র্যাজিক অধ্যায়কে স্মরণ করতে প্রতি বছরের মতো এবারও সেখানে জড়ো হয়েছেন লাখো শিয়া পুণ্যার্থী। 10ই মহরমের এই দিনে ইমাম আব্বাস ও ইমাম হোসেনের মাজার প্রাঙ্গণে চলছে শোক পালনের নানা রীতি। ভক্তরা দল বেঁধে কালো ব্যানার হাতে মোমবাতি জ্বালিয়ে ও ঢোলের তালে তালে বুক চাপড়ে আহাজারি করছেন। পবিত্র আশুরার মূল আনুষ্ঠানিকতা শুরুর আগের রাত থেকেই চলে ব্যাপক প্রস্তুতি। কারবালার অলিতে গলিতে বিনামূল্যে পুণ্যার্থীদের সবকিছু প্রস্তুত করে দেন স্বেচ্ছাসেবকরা। ঐতিহ্যবাহী তাদবির রীতির অংশ হিসেবে শোক মিছিলে অংশ নেন তারা। পূর্বপুরুষদের কাছ থেকে শেখা এই রীতিকে তারা সত্যের পক্ষে রক্তের বিজয়ের প্রতীক হিসেবেই বিবেচনা করেন। 680 খ্রিস্টাব্দে কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে নির্মমভাবে শহীদ হন হজরত ইমাম হোসেন। অন্যায় ও জুলুমের বিরুদ্ধে ইসলামের মূল বাণী ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গিয়েই তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন। 14 শতকেরও বেশি সময় ধরে তার এই মহান আত্মত্যাগকে পরম শ্রদ্ধায় স্মরণ করে আসছে শিয়া সম্প্রদায়। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা নানা বর্ণের মানুষের এই সমাগম কারবালাকে রূপ দিয়েছে এক অনন্য শোকের চত্বরে। নাদিম মারজান, সময় সংবাদ। ভয়াবহ ভূমিকম্পের আঘাতে বিপর্যস্ত ভেনেজুয়েলা, কয়েক সেকেন্ডের ব্যবধানে পরপর 2টি শক্তিশালী কম্পনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 235 জনে, আহত 4,000-এর বেশি, আর ধ্বংসস্তূপের অন্তত 200 জন আটকে থাকার দাবি দেশটির। রাজধানী কারাকাস সহ বিভিন্ন শহরে শত শত ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, নিখোঁজের সংখ্যা দাঁড়িয়েছে 40,000। উদ্ধার তৎপরতায় সহায়তার হাত বাড়িয়েছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, ইউরোপ, মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশ। প্রথমে প্রচণ্ড কম্পন, এরপর চারদিকে ধস আর আতঙ্ক। এভাবে মুহূর্তের মধ্যেই থমকে গেছে ভেনেজুয়েলার স্বাভাবিক জীবন। পরপর 2টি শক্তিশালী ভূমিকম্পে যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে দেশটির বিস্তীর্ণ এলাকা। লাখো মানুষকে ঠেলে দিয়েছে অনিশ্চয়তার মুখে। এখন পর্যন্ত দেশটিতে বহু মানুষের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। বাড়ছে আহতের সংখ্যাও। ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে আছেন অনেকে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে উপকূলীয় লা গুয়াইরা ও রাজধানীর আশপাশের এলাকা। ক্ষতিগ্রস্ত এসব এলাকা পরিদর্শন করেছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। বহু মানুষ ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন। মোবাইল ও ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক স্থানে। ব্যাহত হচ্ছে বিদ্যুৎ সরবরাহ। বিরোধী দলের তৈরি একটি অনলাইন প্ল্যাটফর্মে এখন পর্যন্ত 11,000-এর বেশি নিখোঁজ ব্যক্তির তথ্য জমা পড়েছে। রাজধানী কারাকাস সহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতিরও তথ্য পাওয়া গেছে। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে থাকায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। একই সঙ্গে এই দুর্যোগের প্রভাব দেশ জুড়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে সংস্থাটি।
ভূমিকম্পের আঘাতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষদের বাঁচানোর লড়াইয়ে যুক্ত হচ্ছে একের পর এক দেশ। কারাকাসের জন্য দ্রুত ও কার্যকর সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ভার্জিনিয়া ও লস অ্যাঞ্জেলেস থেকে বিশেষ উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। ক্ষয়ক্ষতির মূল্যায়নে উপগ্রহ চিত্র ও আকাশপথের তথ্য সরবরাহ করছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মতে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ধ্বংসস্তূপে আটকে পড়াদের জীবিত উদ্ধার করা। তবে এই দুর্যোগ কাটিয়ে ভেনেজুয়েলা ঘুরে দাঁড়াবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। শুধু যুক্তরাষ্ট্র নয়, কাতার, ইতালি, যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন, ইরান, তুরস্ক, ইউক্রেন ও রাশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশ সমবেদনা ও সহায়তার হাত বাড়িয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো বিশেষ উদ্ধারকারী দল পাঠানোর ঘোষণা দিয়েছেন। পোপ লিও চতুর্দশ জরুরি ত্রাণ সহায়তা হিসেবে 1 লাখ ইউরো অনুদান দিয়েছেন। প্রায় 20 লাখ ইউরো সহায়তা দিয়েছে নেদারল্যান্ডসও। ভেনেজুয়েলার এই মানবিক সংকট কাটিয়ে উঠতে বৈশ্বিক সহযোগিতার বিকল্প নেই বলে মনে করছেন জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার। নাসরিন রুমি, সময় সংবাদ। হরমুজ প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজে ইরান ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। এতে পারস্য উপসাগরে আটকা পড়া হাজারো নাবিক সরিয়ে নেওয়ার জাতিসংঘের অভিযান স্থগিত রাখা হয়েছে। যদিও তেহরান এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি। হরমুজের নিরাপত্তা উত্তেজনা অব্যাহত থাকলেও শুক্রবার কিছুটা কমেছে তেলের দাম। এদিকে শিগগিরই ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শনের কথা জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA। বৃহস্পতিবার হরমুজ প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজে ইরান ড্রোন হামলা চালিয়েছে বলে মার্কিন সংবাদ মাধ্যম CNN-কে জানান যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে পণ্যবাহী একটি জাহাজের ডান দিকে অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্র বা বস্তু আঘাত হানে। জাহাজের ক্যাপ্টেন জানান এ ঘটনায় কেউ হতাহত হননি এবং পরিবেশের কোনো ক্ষতি হয়নি। কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে। পাশাপাশি ওই এলাকায় চলাচলকারী জাহাজগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করতে এবং যে কোনো সন্দেহজনক তৎপরতা নজরে এলে তা জানাতে পরামর্শ দেওয়া হয়েছে। যদিও এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি ইরান। এদিকে এ ঘটনায় পারস্য উপসাগরে আটকা পড়া জাহাজ ও এতে অবস্থানরত হাজারো নাবিক সরিয়ে নেওয়ার জাতিসংঘের অভিযান স্থগিত করা হয়েছে। ইরান যুদ্ধ শুরুর পর থেকে এসব জাহাজ ও নাবিক হরমুজ প্রণালীতে আটকা রয়েছেন। এর আগে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে কঠোর অবস্থানের কথা জানায় ইরান। তেহরানের অনুমোদন ছাড়া নতুন রুট ব্যবহারকে বিপজ্জনক ও অগ্রহণযোগ্য ঘোষণা করে দেশটির সামরিক বাহিনী। হরমুজ প্রণালীতেই ইরান উত্তেজনা অব্যাহত থাকলেও কমেছে তেলের দাম। শুক্রবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি 1.74% কমে $74.19 এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটেড ক্রুডের দাম 1.96% কমে $70.51 নেমে আসে। রাইসা জান্নাত, সময় সংবাদ। যুদ্ধবিরতির পরও লেবাননে থামছে না ইসরায়েলি হামলা। ওয়াশিংটন, তেল আবিব, বৈরুত আলোচনার শেষ দিনেও লেবাননের দক্ষিণাঞ্চলে হামলায় অন্তত 3 জন নিহত হয়েছেন। কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগও উঠেছে। এমন পরিস্থিতিতে লেবানন, সিরিয়া ও গাজায় অনির্দিষ্টকালের জন্য সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে ইসরায়েল। লেবাননে হামলার জেরে ইরান আক্রমণ চালালে পূর্ণ শক্তিতে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু। একদিকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা, অন্যদিকে চলছে নতুন হামলা ও দখলদারিত্ব ধরে রাখার ঘোষণা। ওয়াশিংটনে সমঝোতার চেষ্টা চললেও দক্ষিণ লেবাননে প্রাণহানি অব্যাহত রেখেছে ইসরায়েল। স্থানীয় সময় বৃহস্পতিবারও দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ অঞ্চলে একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। একই দিনে আইন আরাব শহরে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পর বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে নেতানিয়াহু বাহিনীর বিরুদ্ধে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলমান সংঘাতে মার্চের পর থেকে এখন পর্যন্ত 4000-এর বেশি মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন 12,000-এর বেশি। এমন পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ওয়াশিংটনে টানা 3 দিনের আলোচনায় অংশ নেন ইসরায়েল ও লেবাননের কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলা আলোচনার মূল বিষয় ছিল সংঘাতের সময় দখল করা কিছু এলাকা লেবাননের সেনাবাহিনীর কাছে ধাপে ধাপে হস্তান্তর করা। দুপক্ষ একটি প্রাথমিক সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে গেছে বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে মাঠ পর্যায়ে এখনও ইসরায়েলি সেনা প্রত্যাহারের কোনো দৃশ্যমান লক্ষণ নেই বলে হতাশা ব্যক্ত করেছেন বৈরুতের কর্মকর্তারা।
লেবানন, সিরিয়া ও গাজায় দখলকৃত নিরাপত্তা অঞ্চলে অনির্দিষ্টকাল সেনা মোতায়েন রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। আলোচনায়ও নিরাপত্তা অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের কোনো ইঙ্গিত দেয়নি তেল আবিব। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ ঘোষণা দিয়েছেন, হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত দক্ষিণ লেবানন থেকে সেনা সরানো হবে না। একই অবস্থান তুলে ধরে সীমান্তের কাছে কোনো সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন ইসরায়েলি কর্মকর্তারাও। বলেন, নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সেনা মোতায়েন থাকবে। এদিকে ইরানের প্রতি কড়া বার্তা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, অতীতে গোলাবারুদ সরবরাহ বন্ধের মতো আন্তর্জাতিক চাপ মোকাবিলা করেও ইসরায়েল নিজেদের অবস্থান থেকে সরে যায়নি। কোনো কারণে ইরান হামলা চালালে তেহরানকে পূর্ণ শক্তিতে জবাব দেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। নাসরিন রুমি, সময় সংবাদ। এবার ফিফা বিশ্বকাপের খবর। বিশ্বকাপে অঘটনের জন্ম দিল ইকুয়েডর। ই গ্রুপে শেষ ম্যাচে পিছিয়ে পড়েও 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে 2-1 গোলে হারিয়ে রাউন্ড অফ 32-তে জায়গা করে নিয়েছে লাতিন অঞ্চলের দেশটি। জার্মানদের বিপক্ষে ইতিহাসে এটাই তাদের প্রথম জয়। আর 20 বছর পর নকআউট পর্বে ওঠে ইকুয়েডর। একই গ্রুপে কুরাসাওয়ের বিপক্ষে 2-0 গোলের জয় পেয়েছে আইভরি কোস্ট। গ্যালারি থেকে ডাগআউট, কোচ ফুটবলারদের চোখেও কান্না। চোখের এই জল হতাশা নয়, জার্মানিকে থামিয়ে ইকুয়েডরের ইতিহাস গড়ার আনন্দ আর এবারের বিশ্বকাপের অঘটন। ম্যাচের আগে জার্মানি ছিল সবার চোখে ফেভারিট। ইকুয়েডরের বুক ভরা হতাশা, কারণ 1 হার 1 ড্রতে বিশ্বকাপের মঞ্চে ঝুলেছিল তাদের ভাগ্য। গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, যাদের ইতিহাসে কখনোই হারাতে পারেনি দক্ষিণ আমেরিকার দেশটি। আর এই ম্যাচে হার মানেই বিদায় নিশ্চিত। ম্যাচের দ্বিতীয় মিনিটেই বড় ধাক্কা। লেওর সানের বিতর্কিত এক গোলে এগিয়ে যায় জার্মানি। মুহূর্তে স্তব্ধ হয়ে যায় ইকুয়েডরের সমর্থকরা। ডাগআউটে নীরব কান্না, গ্যালারিতে হতাশা, কিন্তু এই কান্নায় যেন রূপ নেয় অগ্নিকুণ্ডে। ইকুয়েডরের পাল্টা জবাব, আর সেটাই বদলে দেয় পুরো ম্যাচের গল্প। নিলসন অ্যাঙ্গুলোর এক অসাধারণ আক্রমণ শেষ হয় দুর্দান্ত এক শটে। জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়ার হাত দেওয়ার সুযোগটাই পাননি। মুহূর্তেই বদলে যায় দৃশ্যপট। কান্না থেমে গ্যালারিতে শুরু হয় বাঁধ ভাঙা উল্লাস। 1-1 সমতায় ইকুয়েডর। আর অ্যাঙ্গুলোর এই গোলকে এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত অন্যতম সেরা গোলের একটি বললেও ভুল হবে না। এরপর ম্যাচ যত গড়িয়েছে ততই বেড়েছে ইকুয়েডরের আত্মবিশ্বাস। মাঝমাঠ, বলের নিয়ন্ত্রণ, আক্রমণ, সব মিলিয়ে জার্মানির ওপর চাপ বাড়তে থাকে। 77 মিনিটেই লেখা হয় সেই অবিস্মরণীয় মুহূর্ত। কেভিন রদ্রিগেজের ফ্লিক থেকে গঞ্জালো প্লাটা বল পাঠান জালে। নিউ জার্সি স্টেডিয়াম কেঁপে ওঠে ইকুয়েডরের সমর্থকদের উচ্ছ্বাসে। শেষ বাঁশির পর দৃশ্যটা ছিল কান্না, বদলে গেছে ইতিহাস। 3 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে ইকুয়েডর পৌঁছে গেছে বিশ্বকাপের রাউন্ড অফ 32-তে আর লিখে ফেলেছে নিজেদের সবচেয়ে বড় অধ্যায়। 2006 সালের পর ইতিহাসে দ্বিতীয়বারের মতো নকআউট পর্বে জায়গা করে নিল দেশটি। গ্রুপের আরেক ম্যাচে আইভরি কোস্টের প্রতিপক্ষ কুরাসাও। সুযোগ পেয়েই চমক দেখাচ্ছে দেশটি। শেষ ম্যাচে নিকোলাস পেপের জোড়া গোলে 2-0 জয় তুলে ইতিহাস গড়ে প্রথমবারের মতো রাউন্ড অফ 32-তে আইভরি কোস্ট। তবে 6 পয়েন্ট পেলেও গোল ব্যবধানে জার্মানির চেয়ে পিছিয়ে থাকায় গ্রুপে রানার্স আপ হয়ে পরের রাউন্ডে খেলবে আইভরি কোস্ট। তামিম হোসেন, সময় সংবাদ। দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে নেদারল্যান্ডস। কানসাস সিটি স্টেডিয়ামে টিউনিসিয়াকে 3-1 গোলে হারিয়েছে ডাচরা। রাউন্ড অফ 32-তে তাদের প্রতিপক্ষ মরক্কো। এফ গ্রুপের আরেক ম্যাচে সুইডেনের সঙ্গে 1-1 গোলে ড্র করে গ্রুপ রানার্স আপ হয়ে পরের রাউন্ডে জাপান। নকআউট পর্বে এশিয়ার প্রতিনিধিদের প্রতিপক্ষ 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপের প্রথম ম্যাচেই জাপানের কাছে হোঁচট খেয়েছিল নেদারল্যান্ডস। পরের ম্যাচে অবশ্য দারুণভাবে ঘুরেও দাঁড়ায় ডাচরা। সেই জয়ের ধারা অব্যাহত রেখে এবার তিউনিসিয়াকেও উড়িয়ে দিল তারা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কোনো পাত্তাই পায়নি আফ্রিকার দলটি। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নেদারল্যান্ডস। এর ফলও আসে দ্রুত। যদিও ম্যাচের 3 মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় ডাচরা। ডান দিক থেকে ডামফ্রিজের গোল মুখে বাড়ানো বল নিজেদের জালেই জড়িয়ে দেন তিউনিসিয়ার অধিনায়ক ইলিয়াস স্কিহিরি। ব্যবধান দ্বিগুণ হতেও বেশি সময় লাগেনি। 7ম মিনিটে ফ্রি কিক থেকে বক্সে হেড করেন ফন ডাইক। ক্লিয়ার করার চেষ্টা করেও ব্যর্থ হন তিউনিসিয়ার ডিফেন্ডাররা। সেই সুযোগে জোরালো ভলিতে ঠিকানা খুঁজে নেন ব্রায়ান ব্রবি। প্রথমার্ধেই 2 গোলের লিড নিয়ে বিরতিতে যায় কোম্যানের শিষ্যরা।
বিরতির পর ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে ওঠে তিউনিসিয়া। তাদের সেই চেষ্টা সফল হয় ম্যাচের 54 মিনিটে। হাজেম মাস্তুরির গোলে ব্যবধান 2-1 করে তিউনিসিয়া। ম্যাচের 62 মিনিটে ব্যবধান 3-1 করেন ইয়ান পল হেকে। এরপর ম্যাচে ফেরার আর সুযোগ পায়নি তিউনিসিয়া। শেষ পর্যন্ত 3-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নেদারল্যান্ডস। অন্যদিকে এফ গ্রুপের আরেক ম্যাচে সুইডেনের বিপক্ষে 1-1 গোলের ড্র করে গ্রুপ রানার্স আপ হয়ে নকআউট পর্বে পা রেখেছে জাপান। তবে শেষ ম্যাচ জিততে না পারলেও 4 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে সুইডেন। রাউন্ড অফ 32-তে সুইডিশদের প্রতিপক্ষ হতে পারে ফ্রান্স। আর কোনো পয়েন্ট না পাওয়ায় গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে তিউনিসিয়া। আহমেদ হৃদয়, সময় সংবাদ। গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত হয়ে যাওয়ায় জর্ডানের বিপক্ষে ম্যাচে অন্তত 5 পরিবর্তন নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। লিওনেল মেসির খেলা নিয়ে সংশয় তৈরি হলেও তিনি থাকছেন শুরুর একাদশে। তবে খেলবেন না মেদিনা, পারেদেস, ম্যাক অ্যালিস্টার এবং ডিপল। এই ম্যাচে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ অভিষেক হতে পারে অন্তত 4 ফুটবলারের। যুক্তরাষ্ট্র থেকে আলবিসেলেস্তাদের খবর জানাচ্ছেন এসএম ইকবাল। গ্রুপ জে থেকে চ্যাম্পিয়ন হয়ে এরই মধ্যে বিশ্বকাপের নকআউট পর্ব অর্থাৎ রাউন্ড অফ 32 নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তাই জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটা তাদের কাছে কেবলই আনুষ্ঠানিকতার। আর তাই জোরে সোরে উচ্চারিত হচ্ছে এই ম্যাচে অন্তত 5 থেকে 6টি পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা। সেই ক্ষেত্রে লিওনেল মেসির অবস্থান কি হবে? মেসি ভক্তদের জন্য সুখবর, জর্ডানের বিপক্ষে একেবারে শুরু থেকে আরো একটা মেসি ম্যাজিকের প্রত্যাশা চাইলে আপনারা করতে পারেন। ডিফেন্স লাইন অন্তত 2টি পরিবর্তন আসছে। গেল ম্যাচে ক্রিস্টিয়ান রোমেরো একটি চোট পেয়েছেন, তার জায়গায় জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে জায়গা পেয়ে যেতে পারেন মার্কো সেনেসিয়া। লেফট ব্যাক পজিশনে ভ্যালেন্টিন বার্কো সুযোগ পেয়ে যাচ্ছেন প্রথম ম্যাচ খেলার বিশ্বকাপের। ফাকুন্দো মেদিনা লাস্ট ম্যাচটা আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত পারফর্ম করলেও তিনি কিন্তু একটি হলুদ কার্ড কনসিড করেছেন। মিডফিল্ডের কেন্দ্রটা বলা যেতে পারে ম্যাক অ্যালিস্টারকে ঘিরেই কিন্তু কেন্দ্রীভূত হয়েছে। তার রিকভারির জন্য এই ম্যাচটাই তাকে বিশ্রামে রাখতে চাই টিম ম্যানেজমেন্ট। তার জায়গায় সুযোগ পেতে পারেন প্যালাসিওস। রদ্রিগো ডি পলের জায়গায় জর্ডানের বিপক্ষে ম্যাচে খেলছেন উইলিয়ানো সিমিওনে, যিনি অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে ঠিক এই পজিশনটায় দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন। একই সঙ্গে ফরওয়ার্ড লাইনেও একটি পরিবর্তন আসতে যাচ্ছে। হোসে ম্যানুয়েল লোপেজ, তার উপর আস্থা রাখতে চলেছে আর্জেন্টাইন টিম ম্যানেজমেন্ট। লিওনেল মেসির সঙ্গে তাকে পরীক্ষায় করে নিতে চায়, আসলে বাজিয়ে দেখতে চায়, যেহেতু এই ম্যাচটা আর্জেন্টিনার জন্য খুব বেশি একটা গুরুত্বপূর্ণ না। এরই মধ্যে আর্জেন্টিনা রাউন্ড অফ 32 নিশ্চিত করে ফেলেছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে, সুতরাং তাদের অন্য কোনো সমীকরণ নেই। তাই দলের কিছু গুরুত্বপূর্ণ ফুটবলারদের বিশ্রামে রেখে তাদেরকে পুরোপুরি ফিট করার জন্যই আর্জেন্টিনা কিন্তু জর্ডানের বিপক্ষে মাঠে নামতে চায়, যেখানে তাদের লক্ষ্য জয় তুলে নেওয়া। টিম ম্যানেজমেন্টের চিন্তা একটাই, গ্রুপ পর্বে যেভাবে আর্জেন্টিনা শুরু করেছে সেটার ধারাবাহিকতা যাতে নকআউট পর্বেও থাকে। এসএম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। অভিবাসনের অভিবাসন নীতির পক্ষে বড় রায় দিয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। 2টি আলাদা রায়ে অস্থায়ী সুরক্ষা কর্মসূচি বা টিপিএস এবং সীমান্তে আশ্রয় প্রার্থীদের প্রবেশ সংক্রান্ত নীতিতে প্রশাসনের অবস্থান বহাল রেখেছেন আদালত। এতে 10 লাখেরও বেশি অভিবাসীর ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অনেকে এই রায়কে ডোনাল্ড ট্রাম্পের জন্য সাফল্য হিসেবে দেখলেও আদালতের ভেতরেই এ নিয়ে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসনের 2টি নীতির পক্ষে রায় দিয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। 6-3 ভোটে দেয়া 2টি রায়ের একটিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির পক্ষে অবস্থান করেন আদালত। বলেন, অস্থায়ী সুরক্ষা সুবিধা বা টিপিএস চালু কিংবা বাতিলের সিদ্ধান্ত সরকারের এখতিয়ার। এ বিষয়ে আদালতের হস্তক্ষেপের সুযোগ নেই। এই কর্মসূচির আওতায় হাজারো অভিবাসী যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাস ও কাজ করার সুযোগ পেয়ে আসছিলেন। গণমাধ্যমের তথ্য অনুযায়ী রায়ের কারণে প্রায় 3.5 লাখ হাইতিয়ান ও 6,000 সিরীয় নাগরিকের যুক্তরাষ্ট্রে থাকার আইনি সুরক্ষা ঝুঁকির মুখে পড়তে পারে। ট্রাম্প প্রশাসন এরই মধ্যে হাইতি, সিরিয়া ও ভেনেজুয়েলা সহ 13টি দেশের টিপিএস সুবিধা বাতিলের উদ্যোগ নিয়েছে। মার্কিন প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের পেছনে বর্ণবাদী মনোভাব কাজ করেছে বলে অভিযোগ করে আসছিলেন হাইতিয়ানরা। তবে সুপ্রিম কোর্টের সংখ্যাগরিষ্ঠ বিচারকরা সেটি গ্রহণ করেননি।
আরেকটি রায়ে সীমান্তে আশ্রয় প্রার্থীদের প্রবেশ নিয়ন্ত্রণে ব্যবহৃত মিটারিং নীতিকে বৈধতা দিয়েছেন আদালত। এই নীতির আওতায় সীমান্তে পৌঁছানো সবাইকে সঙ্গে সঙ্গে আশ্রয়ের আবেদন করার সুযোগ দেয়া হয় না। এ রায়ের ফলে অনেক অভিবাসীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে প্রবেশের আগেই ফিরিয়ে দেওয়ার সুযোগ থাকবে। ট্রাম্পের প্রথম মেয়াদে চালু হওয়া এই নীতি পরে বাতিল করেছিলেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। তবে রায়ের বিরোধিতা করেছেন উদারপন্থী বিচারকরা। বিচারপতি সোনিয়া সোটোমায়ার সতর্ক করে বলেছেন, এর ফলে আরও মানুষ ঝুঁকিপূর্ণ পথে সীমান্ত অতিক্রমের চেষ্টা করতে পারে। অভিবাসী অধিকার সংগঠনগুলোর আশঙ্কা, টিপিএস সুবিধা হারালে শুধু অভিবাসীরাই নয়, যুক্তরাষ্ট্রের শ্রমবাজার ও অর্থনীতিও চাপের মুখে পড়বে। নাসরিন রুমি, সময় সংবাদ। রাতভর ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন, এতে অন্তত 3 জন নিহত হয়েছেন। জবাবে কিয়েভ লক্ষ্য করে মস্কোর ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 2 জন আহত হয়েছেন। বেলারুশকে যুদ্ধে টানলে পরিস্থিতি বদলে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো। তবে যে কোনো পরিস্থিতিতে রাশিয়ার পাশে থাকার কথাই জানান তিনি। এদিকে সীমান্ত প্রতিরক্ষা আরও জোরদার করছে ইউক্রেন। রুশ নিয়ন্ত্রিত হারলিভকা শহরে রাতভর ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনীয় সেনারা। এতে একটি আবাসিক ভবনের প্রবেশপথ ধসে পড়ে বেশ কয়েকজন নিহত হয়েছেন। বাসিন্দারা জানান, গভীর রাতে বিস্ফোরণের পরই ভবনটির একটি অংশ ধসে পড়ে। রাশিয়ার অভ্যন্তরেও আরও 2টি তেল শোধনাগারে ইউক্রেনীয় ড্রোন হামলার খবর পাওয়া গেছে। অন্যদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভেও নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মস্কো। হামলায় একটি আবাসিক ভবনে আগুন লেগে তা কয়েকটি গুদামে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ উদ্ধার করে স্থানীয় পুলিশ। কিয়েভের মেয়র জানান, হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় ধরে কাজ করেন স্থানীয় দমকল বাহিনী। সম্প্রতি ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কথা জানান বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কা। ইউক্রেনের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়াতে চায় না বলে জানান তিনি। বেলারুশকে যুদ্ধে টেনে আনার চেষ্টা হলে পরিস্থিতির ধরন মুহূর্তেই বদলে যাবে বলেও হুঁশিয়ারি দেন। তবে একই সঙ্গে স্পষ্ট করেন, যে কোনো পরিস্থিতিতে পুতিন প্রশাসনের পাশেই থাকবে মিনস্ক। এদিকে ইউক্রেন উত্তর সীমান্তে প্রতিরক্ষা আরও জোরদার করছে। চেরনিহিভ অঞ্চলের সীমান্তবর্তী প্রায় 1000 বাসিন্দাকে বাধ্যতামূলকভাবে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মোতায়েন করা হচ্ছে নতুন ড্রোন ইউনিট। বরকতুল্লাহ, সময় সংবাদ। সুইজারল্যান্ডে শান্তি আলোচনার আড়ালে পাকিস্তানি সেনাপ্রধান আসিম মুনিরকে হত্যার ছক সাজিয়েছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। ব্রাজিলের এক ভূরাজনৈতিক বিশ্লেষকের দাবি, এই ষড়যন্ত্রের কথা জানতে পেরে ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে দেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছিল পাকিস্তান। তবে ইসলামাবাদ এই পুরো দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট বলে উড়িয়ে দিয়েছে। তারা বলছে, সুইজারল্যান্ড সফরে এমন কোনো নিরাপত্তা হুমকি ছিল না। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে হত্যার গোপন পরিকল্পনা করেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। পাকিস্তানি সামরিক গোয়েন্দারা অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে মোসাদের এই ষড়যন্ত্রের কথা আগেই জানতে পেরেছিল, যার কারণে ভেস্তে যায় মোসাদের পুরো পরিকল্পনা। ব্রাজিলের খ্যাতনামা সাংবাদিক ও ভূরাজনৈতিক বিশ্লেষক পেপে এসকোবার এক সাক্ষাৎকারে এমন বিস্ফোরক দাবি করেছেন। এসকোবারের দাবি অনুযায়ী এই ষড়যন্ত্রের কথা ফাঁসের পর পাকিস্তান চুপ করে বসে থাকেনি, বরং ওমানের মতো মধ্যস্থতাকারীর মাধ্যমে সরাসরি ইসরায়েলকে এক চরম বার্তা পাঠিয়েছিল। সেই গোপন বার্তায় সাফ জানিয়ে দেওয়া হয়েছিল, পাকিস্তানি প্রতিনিধি দলের উপর কোনো ধরনের হামলা করা হলে ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে মুছে দেয়া হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর দ্রুত ছড়িয়ে পড়লে বিশ্ব রাজনীতিতে তৈরি হয় শোরগোল। তবে এই চাঞ্চল্যকর দাবিকে পুরোপুরি বানোয়াট এবং ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে পাকিস্তানের উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তারা। দেশটির দায়িত্বশীল এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মুনিরের সুইজারল্যান্ড সফরকালে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি বা সতর্কবার্তা ছিল না। সুইজারল্যান্ড কিংবা মার্কিন কোনো নিরাপত্তা সংস্থাও এই সফর নিয়ে কোনো ধরনের উদ্বেগ প্রকাশ করেনি। নাদিম মারজান, সময় সংবাদ। উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলায় প্রায় 5 লাখ ড্রোন যোদ্ধা প্রশিক্ষণের ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া।
স্থানীয় সময় শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ড্রোন সক্ষমতা বাড়াতে বড় বিনিয়োগের কথা জানান। বলেন 2029 সালের মধ্যে সেনা, নৌ, বিমান বাহিনীর ব্যবহারের জন্য 1,10,000 ড্রোন উৎপাদন করা হবে। সীমান্তবর্তী ইউনিটগুলোতে কয়েক হাজার ড্রোন ও এন্টি ড্রোন ব্যবস্থাও মোতায়েন করা হবে। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে নতুন ড্রোন তৈরিতে শতভাগ দেশীয় উপাদান ব্যবহার করা হবে বলে জানান প্রতিরক্ষা মন্ত্রী। এক্ষেত্রে চীনা যন্ত্রাংশের ওপর কোনো নির্ভরতা রাখা হবে না। ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের সংঘাত দেখে ড্রোনের কার্যকারিতায় জোর দিচ্ছে দেশটি। আন্তর্জাতিক সময় আরো থাকছে। বাংলাদেশি পর্যটক ভিসা চালুর ঘোষণায় স্বস্তিতে কলকাতার হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীরা। দীর্ঘ প্রায় 2 বছর পর অর্থনীতির চাকা সচলের আশা সংশ্লিষ্টদের। মিয়ানমারে মাদক বিরোধী অভিযানে জব্দকৃত বিপুল পরিমাণ মাদক পুড়িয়ে ধ্বংস করেছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় শুক্রবার জাতিসংঘের মাদক বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে এসব মাদক পোড়ানো হয়। পোড়ানোর আগে জব্দ করা মাদক সামগ্রী প্রদর্শন করা হয়, পরে সেগুলোতে আগুন দেওয়া হয়। দেশজুড়ে 50 টনের বেশি বিভিন্ন ধরনের মাদক পোড়ানো হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 60 কোটি মার্কিন ডলার। এর মধ্যে শুধু ইয়াঙ্গুনেই 31 ধরনের প্রায় 32 কোটি 10 লাখ ডলার মূল্যের মাদক আগুনে পোড়ানো হয়। এবারের ধ্বংস করা মাদকের বাজার মূল্য গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দীর্ঘদিনের সংঘাত এবং গৃহযুদ্ধের কারণে দেশটিতে মাদক উৎপাদন বেড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশি পর্যটকদের জন্য ভারতের ভিসা চালুর ঘোষণায় স্বস্তি নেমেছে কলকাতার হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীদের মাঝে। দীর্ঘ প্রায় 2 বছর পর এই সিদ্ধান্তের কারণে লোকসানের মুখে পড়া ব্যবসা আবারও ঘুরে দাঁড়াবে বলে আশা তাদের। দুদেশের পর্যটন সচল হলে কলকাতার এই অঞ্চলের অর্থনীতি ফের চাঙ্গা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার মার্কুই স্ট্রিট, সদর স্ট্রিট, রফি আহমেদ কিদা স্ট্রিট, পার্ক স্ট্রিট সহ প্রায় অর্ধশত ছোট বড় রাস্তার পাশে হাজারেরও বেশি আবাসিক হোটেল গড়ে উঠেছে শুধুমাত্র বাংলাদেশি পর্যটকদের আসা যাওয়াকে কেন্দ্র করে। বাংলাদেশি পর্যটকদের জন্য ফের ভিসা চালুর খবর ছড়িয়ে পড়তেই স্বস্তি নেমে এসেছে সেখানকার ব্যবসায়ী মহলে। প্রচুর মিডিল ক্লাস লোক যারা হোটেল গেস্ট হাউস খুলে রেখেছে তাদের সব বন্ধ আছে, ওরাও খুলে যাবে। নিউ মার্কেট ব্যবসায়ীদের অবস্থা খারাপ, সেটাও ভালো হয়ে যাবে। আমরা একটা স্বস্তি পাচ্ছি এখন ভিসাটা ঠিকভাবে পেয়ে গেলে, একদম আর কোনো টেনশনে কিছু নেই। প্যাসেঞ্জারের সমস্যা, তারপরে বাসের পরিবহনের সমস্যা, গাড়ি কম চলছে, হোটেলগুলো ফাঁকা রয়েছে, এগুলো তো সবাই পরিপূর্ণ কাজ করতে পারবে। সংশ্লিষ্টরা বলছেন বাংলাদেশিরা শুধু কেনাকাটাই করেন না, বরং এখানকার হোটেল, যাতায়াত এবং চিকিৎসা সেবাও নেন। পর্যটক ভিসা বন্ধ হওয়ার পর থেকে কলকাতার এই নির্দিষ্ট জোনের ব্যবসা বাণিজ্যে মন্দা নেমে আসে। ভিসা চালুর ঘোষণার পর এখন আবার হোটেল বুকিং ও কেনাকাটা বাড়বে, সচল হবে থমকে যাওয়া অর্থনীতিও, এমন আশা স্থানীয় ব্যবসায়ী সংগঠনের নেতাদেরও। ভারত সরকারের পরিসংখ্যান বলছে 2023 সালে ভারতে আসা বিদেশি পর্যটকদের মধ্যে বাংলাদেশি পর্যটকরাই শীর্ষে ছিলেন। সেবার প্রায় 22 লাখ বাংলাদেশি পর্যটক এসেছিলেন ভারতে, যা রেকর্ড। এরপর 2024 সাল থেকেই সেই সংখ্যা কমতে থাকে। সবশেষ 2025 সালে বাংলাদেশি পর্যটকদের সংখ্যা নেমে দাঁড়ায় মাত্র 4.5 লাখে। এতে কলকাতার বাংলাদেশি পর্যটক নির্ভর ব্যবসা বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। ক্যান্সার চিকিৎসায় নতুন সম্ভাবনার দুয়ার খুলছে ইরানের গবেষণা। কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তিতে তৈরি করা হয়েছে স্তন ক্যান্সারের পরীক্ষামূলক mRNA ভ্যাকসিন। অন্যদিকে অস্ত্রোপচারের রক্তক্ষরণ নিয়ন্ত্রণ থেকে হাড় পুনর্গঠনে সক্ষম নতুন ন্যানো জেলাটিন স্পঞ্জও তৈরি করেছেন দেশটির বিজ্ঞানীরা। দুটি উদ্ভাবনী চিকিৎসা বিজ্ঞানে আরও কার্যকর ও সাশ্রয়ী চিকিৎসার আশা যোগাচ্ছে।
বিশ্বজুড়ে নারীদের সবচেয়ে বেশি শনাক্ত হওয়া ক্যান্সারের মধ্যে অন্যতম স্তন ক্যান্সার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে 2022 সালে বিশ্বব্যাপী স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে 6,70,000-এর বেশি মৃত্যু হয়েছে। কেমোথেরাপি, রেডিওথেরাপি কিংবা অস্ত্রোপচার স্তন ক্যান্সার চিকিৎসায় প্রধান উপায় হলেও এসব পদ্ধতি সুস্থ কোষেরও ক্ষতি করে এবং অনেক ক্ষেত্রে চিকিৎসা প্রতিরোধী হয়ে ওঠে ক্যান্সার। এ বাস্তবতায় রোগ প্রতিরোধ ব্যবস্থাকেই ক্যান্সারের বিরুদ্ধে কাজে লাগানোর নতুন পথ খুঁজছেন বিজ্ঞানীরা। সে লক্ষ্যেই তেহরান ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সেস সহ ইরানের 5টি গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা কম্পিউটার ভিত্তিক প্রযুক্তিতে একটি পরীক্ষামূলক mRNA ভ্যাকসিন তৈরি করেছেন। এটি টিউমারের বৃদ্ধি ও শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়ার জন্য দায়ী ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টর 2 এবং সিমেট এই দুটি গুরুত্বপূর্ণ প্রোটিনকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে। গবেষকদের দাবি, ভ্যাকসিনটি রোগ প্রতিরোধ ব্যবস্থাকে এমনভাবে সক্রিয় করতে পারে যাতে টিউমারের রক্ত সরবরাহ কমে যায় এবং ক্যান্সার কোষের বিস্তার বাধাগ্রস্ত হয়। আন্তর্জাতিক সাময়িকী ইন্টারন্যাশনাল ইমিউনোফার্মাকোলজিতে প্রকাশিত গবেষণায় দেখা গেছে, কম্পিউটার সিমুলেশনে ভ্যাকসিনটি দীর্ঘমেয়াদী রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরির সম্ভাবনা দেখিয়েছে। তবে গবেষকরা স্পষ্ট করে বলেছেন, এটি এখনও পরীক্ষাগার, প্রাণী ও মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়ালের ধাপ অতিক্রম করেনি। ফলে কার্যকারিতা ও নিরাপত্তা নিশ্চিত হতে আরও পরীক্ষা প্রয়োজন। একই সময়ে আরেকটি উদ্ভাবনও সামনে এনেছেন ইরানের গবেষকরা। তৈরি করেছেন বহুমুখী ন্যানো জেলাটিন স্পঞ্জ, যা অস্ত্রোপচারের সময় রক্তক্ষরণ নিয়ন্ত্রণ, সংক্রমণ প্রতিরোধ এবং হাড় পুনর্গঠনের কাজ একসঙ্গে করতে পারে। জৈবভাবে ক্ষয়যোগ্য এই স্পঞ্জ শরীরেই ধীরে ধীরে শোষিত হয়ে যায়, তাই অপসারণের জন্য আলাদা অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে না। বিশেষজ্ঞদের মতে, দাঁতের চিকিৎসা ও পুনর্গঠনমূলক অস্ত্রোপচারে এটি চিকিৎসার খরচ কমানোর পাশাপাশি রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রাইসা জান্নাত, সময় সংবাদ। মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে নিউ ইয়র্কে প্রাথমিক প্রার্থী বাছাইয়ে ব্যাপক জয় পেয়েছে জোহরান মামদানি সমর্থিত প্যানেল। এর মধ্য দিয়ে ডেমোক্রেটিক পার্টির রাজনীতিতে স্পষ্ট হয়ে উঠছে মামদানির প্রভাব। বিশ্লেষকরা বলছেন, গাজা যুদ্ধকে কেন্দ্র করে ডেমোক্রেটিক পার্টির ভেতরের বিভাজনকেও স্পষ্ট করে তুলেছে এই নির্বাচন, আর সেটিকে কাজে লাগিয়ে নিজের অবস্থান শক্ত করছেন নিউ ইয়র্কের মেয়র। যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক দলের রাজনীতিতে দ্রুত প্রভাবশালী হয়ে উঠেছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। তার যোগাযোগ পরিচালক জানান, এক ভিন্ন ধরনের রাজনীতির উদাহরণ তৈরি করেছেন মামদানি। তার রাজনীতি কোটিপতির অর্থায়নে বা পরামর্শকদের বুদ্ধিতে চলে না, বরং খেটে খাওয়া মানুষের চাহিদাকে প্রাধান্য দেয়, আর এটাই নিউ ইয়র্কবাসী চাচ্ছেন। মামদানির যোগাযোগ পরিচালকের দাবির সত্যতাও মিলেছে। গেল মঙ্গলবার মার্কিন কংগ্রেস নির্বাচনের মনোনয়ন নিশ্চিতের লড়াইয়ে মামদানির সমর্থন পুষ্ট প্রার্থীরা জয়লাভ করেছেন। তাদের একজন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী ডারিয়ালি ঝা আলিবা শেভালিয়ার। গেল 2 বছরে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ফিলিস্তিনপন্থী বিভিন্ন আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা গেছে তাকে। এছাড়া আরও যারা জয়ী হয়েছেন তারা হয়তো মামদানির সমর্থন ছাড়া কংগ্রেসের কাছাকাছিও পৌঁছাতে পারতেন না বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। এর মধ্য দিয়ে আবারও আলোচনায় এসেছে ডেমোক্র্যাট রাজনীতিতে জোহরান মামদানির প্রভাব। এই ফলাফল ইসরায়েলপন্থী লবিগুলোর জন্য ব্যর্থতার প্রতীক হিসেবে দেখা হচ্ছে। আইপ্যাক সহ বিভিন্ন সংগঠন কোটি কোটি ডলার ব্যয় করেও সব প্রতিদ্বন্দ্বিতায় নিজেদের পছন্দের ফল নিশ্চিত করতে পারেনি। গাজা যুদ্ধ এবং ইসরায়েলকে নিঃশর্ত সমর্থনের নীতি নিয়ে নতুন বিতর্কের সময় এসেছে বলে মনে করছে ফিলিস্তিনপন্থী সংগঠনগুলো। বরকতুল্লাহ, সময় সংবাদ। ইয়েমেনে গাড়িতে পেতে রাখা বোমা বিস্ফোরণে আল আরাবিয়া টেলিভিশনের সংবাদদাতা মোহাম্মদ আয়দাহ নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার গভীর রাতে ইয়েমেনের পূর্বাঞ্চলীয় হাদ্রামাউথ প্রদেশের মুকাল্লা শহরে এই ঘটনা ঘটে। বিস্ফোরণে তার গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। পরে ক্ষতিগ্রস্ত গাড়িটি পুলিশ হেফাজতে নেওয়া হয়। আল আরাবিয়া জানিয়েছে, প্রায় 1 মাস আগে থেকেই স্থানীয় নিরাপত্তা সংস্থাগুলো আয়দাহকে তার ওপর হামলার আশঙ্কার বিষয়ে সতর্ক করেছিল। তবে হামলার দায় এখনও কোনো ব্যক্তি বা সংগঠন স্বীকার করেনি। হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এরই মধ্যে হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। দেখছেন আন্তর্জাতিক সময়। টানা বৃষ্টিতে ভারতের উত্তর পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। পানিবন্দী বহু মানুষ। অন্যদিকে ঘূর্ণিঝড় মেঘালয়ের প্রভাবে তাইওয়ানের দক্ষিণাঞ্চলে তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে অফিস, আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান। নিউজিল্যান্ডে শক্তিশালী ঝড়ে প্রায় 200 ফ্লাইট বাতিল করা হয়েছে।
ভারতের অরুণাচল প্রদেশে কয়েকদিনের টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। পাহাড় ধসে বন্ধ রয়েছে বিভিন্ন সড়ক। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাগালি ও কেইপানিয়র জেলা। বন্যায় হতাহত ও নিখোঁজের খবর পাওয়া গেছে। পানিবন্দীদের জন্য হেলিকপ্টারে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। এদিকে জলবিদ্যুৎ প্রকল্প থেকে পানি ছাড়ার পর আসামের লাখিমপুর জেলায় বহু গ্রাম পানির নিচে তলিয়ে গেছে। গতকাল রাত ৮টার দিকে এনইপিসিওর বাঁধ থেকে হঠাৎ পানি ছাড়া হয়। এরপরই পুরো এলাকা পানির নিচে তলিয়ে যায়। বাঁধ থেকে পানি ছাড়া হবে এমন কোনো আগাম তথ্য আমরা পাইনি। পানি আমাদের এলাকায় পৌঁছানোর আগেই গবাদি পশু সরিয়ে নেওয়ার সুযোগও মেলেনি। এতে আমাদের ২-৩টি গরু ও কয়েকটি ছাগল হারিয়ে গেছে। এদিকে ঘূর্ণিঝড় মেঘালার প্রভাবে তাইওয়ানের কাওশিয়ং, তাইনান ও পিংতুং অঞ্চলে প্রবল বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতা তৈরি হয়েছে। রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে। অনেক বাড়ি ও মোটরসাইকেল ডুবে গেছে। কোথাও কোথাও হাঁটু পানি মারিয়ে চলাচল করছেন মানুষ। বন্ধ ঘোষণা করা হয়েছে অফিস, আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান। ভোরে বন্যার পানি ঢুকতে শুরু করে। কিছু সময়ের জন্য পরিস্থিতি স্বাভাবিক হয় এবং পানি নেমে যায়, কিন্তু আবারও ভারী বৃষ্টি শুরু হয়, নতুন করে বন্যা দেখা দিয়েছে। অন্যদিকে শক্তিশালী ঝড়ে বিপর্যস্ত নিউজিল্যান্ডের মধ্যাঞ্চল। রাজধানী ওয়েলিংটনে ঝড়ো হাওয়ায় গাছ উপড়ে পড়ে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হাজারো মানুষ। বিদ্যুৎ কর্মীরা অনেক এলাকায় সংযোগ ফিরিয়ে আনলেও এখনও হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন। ঝড়ের কারণে বাতিল হয়েছে প্রায় ২০০-র মতো ফ্লাইট। দেশের বিভিন্ন এলাকায় বৈরী আবহাওয়ার সতর্কতা জারি রয়েছে। ইশিতা আক্তার, সময় সংবাদ। নাইজেরিয়ার লাগোসে একটি ৩-তলা ভবন ধসে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার অঙ্গরাজ্যের আলাকিজা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত উদ্ধার কাজে নামে জরুরি নিরাপত্তা বাহিনী। কর্তৃপক্ষ জানায় ধ্বংসস্তূপ থেকে অন্তত ২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে জরুরি সেবা সংস্থাগুলো। স্পেনের উত্তর পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে পুড়ে গেছে অন্তত ১,০০০ হেক্টরের বেশি এলাকা। শুক্রবার স্পেনের হুয়েস্কা প্রদেশে দাবানল দেখা দেয়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন দমকল কর্মীরা। আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে গাছপালা পরিষ্কার, ফায়ার ব্রেক তৈরি এবং পানি ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করেন তারা। আগুনের ঝুঁকিতে থাকা আশপাশের এলাকা থেকে শত শত বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। পরিস্থিতি বিবেচনায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ইউরোপের বিভিন্ন দেশে তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। গবেষকরা বলছেন মাত্র ৫ দশক আগেও এমন তাপমাত্রা ছিল অসম্ভব। এর কারণ হিসেবে দীর্ঘমেয়াদী বৈশ্বিক উষ্ণায়নকে দায়ী করছেন তারা। এই ভবিষ্যৎ এমন চরম তাপপ্রবাহ ঘন ঘন দেখা দিতে পারে বলে সতর্ক করছেন বিজ্ঞানীরা। জলবায়ু পরিবর্তনের ভয়াবহ রূপ দেখছে ইউরোপ। তীব্র দাবদাহের কবলে যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন, ইতালি সহ বিভিন্ন দেশ। অনেক স্থানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। প্রশ্ন উঠেছে, প্রকৃতির এই বিরূপ দিক রাতারাতি তৈরি হয়েছে কিনা। বিজ্ঞানীরা বলছেন মাত্র ৫ দশক আগেও এই তাপপ্রবাহ ছিল অসম্ভব। জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে গবেষণা করা সংস্থা ওয়ার্ল্ড ওয়েদার এট্রিবিউশন প্রকাশিত এক গবেষণা বলছে, জুনে ইউরোপে যে ভয়াবহ তাপপ্রবাহ চলছে তা মানুষের সৃষ্ট জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রভাব। গবেষকদের বিশ্লেষণে দেখা যায় ১৯৭৬ সালের জলবায়ু পরিস্থিতিতে এমন তাপপ্রবাহ কার্যত অসম্ভব ছিল। গবেষকদের মতে এই তাপপ্রবাহের পেছনে এল নিনোর কোনো ভূমিকা নেই। মূল কারণ দীর্ঘমেয়াদী বৈশ্বিক উষ্ণায়ন। বর্তমানে ইউরোপ বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণ হয়ে ওঠা মহাদেশ, যেখানে ১৯৮০-এর দশক থেকে বৈশ্বিক গড়ের দ্বিগুণ হারে তাপমাত্রা বেড়েছে। তাই ভবিষ্যতে এমন চরম তাপপ্রবাহ ঘন ঘন দেখা দিতে পারে বলে সতর্ক করছেন বিজ্ঞানীরা। আমরা দেখেছি ১৯৭৬ সালে ইউরোপে যে বড় তাপপ্রবাহ হয়েছিল, তারপর গত ৫০ বছরে পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে গেছে। জলবায়ু যত বেশি উষ্ণ হতে থাকবে, এ ধরনের ঘটনা ততই ঘন ঘন ঘটবে। ভবিষ্যতে এমন তাপপ্রবাহ হয়তো খুব স্বাভাবিক একটা ঘটনায় পরিণত হবে। ইউরোপীয় ইউনিয়নের কপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস এবং আইপিসিসির তথ্য অনুযায়ী ইউরোপ দ্রুত উষ্ণ
হয়ে ওঠার প্রধান কারণ জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে সৃষ্ট গ্রিনহাউস গ্যাস। এর সঙ্গে স্থলভাগের দ্রুত উত্তপ্ত হওয়া, মাটির আর্দ্রতা কমে যাওয়া এবং দীর্ঘস্থায়ী হিটডোমের মতো আবহাওয়াগত পরিস্থিতি তাপপ্রবাহকে আরও তীব্র করে তুলছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দুটি বিষয়ের উপর জোর দেন বিজ্ঞানীরা: কার্বন নিঃসরণ কমিয়ে সমস্যার উৎপত্তিস্থলেই তা বন্ধ করা এবং জলবায়ু পরিবর্তনের সাথে নিজেদের খাপ খাইয়ে নেওয়া। এছাড়া অবকাঠামো, নগর পরিকল্পনা এবং জনস্বাস্থ্য ব্যবস্থাকে নতুন বাস্তবতার সঙ্গে গুরুত্ব দেওয়া জরুরি বলে মনে করছেন তারা। বরকতুল্লাহ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়। ভারতের পারমাণবিক বিদ্যুৎ খাতে বড় বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করেছে আদানি গ্রুপ। 2035 সালের মধ্যে 10 গিগাওয়াট উৎপাদন সক্ষমতা গড়ে তোলার লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি। বর্তমানে প্রায় 8 গিগাওয়াট সক্ষমতার এই খাতকে 2047 সালের মধ্যে 100 গিগাওয়াটে উন্নীত করার পরিকল্পনা রয়েছে ভারতের। ভারতের পারমাণবিক বিদ্যুৎ খাতে প্রবেশের পরিকল্পনা ঘোষণা করেছে আদানি গ্রুপ। প্রতিষ্ঠানটি জানিয়েছে 2035 সালের মধ্যে 10 গিগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা গড়ে তোলার লক্ষ্য রয়েছে তাদের। বর্তমানে ভারতে প্রায় 8 গিগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে। দেশটি 2047 সালের মধ্যে এই সক্ষমতা 100 গিগাওয়াটে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। এ কারণে গেল বছর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন খাত বেসরকারি ও বিদেশি প্রতিষ্ঠানের জন্য উন্মুক্ত করা হয়। 1.1 মিলিয়ন। এ লক্ষ্যে আদানি গ্রুপের বার্ষিক সাধারণ সভায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান গৌতম আদানি বলেন, প্রকল্পগুলোর জন্য জমি এরই মধ্যে চিহ্নিত করা হয়েছে। 2030 সালের মধ্যে 3 গিগাওয়াট ডাটা সেন্টার সক্ষমতা গড়ে তোলার কাজ নির্ধারিত সময়সূচি অনুযায়ী এগোচ্ছে। পাশাপাশি প্রাকৃতিক গ্যাসের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে পাইপলাইন ভিত্তিক গ্যাস প্রকল্প সম্প্রসারণ করা হচ্ছে। অন্তরা সেন, সময় সংবাদ। লুক্সেমবার্গে জলবায়ু পরিবর্তন বিষয়ক নীতি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের বৈঠকে সন্তান নিয়ে হাজির হন সুইডেনের জলবায়ু মন্ত্রী রোমিনা পোরমুখতারি। বৃহস্পতিবার বৈঠকে রোমিনা তার 3 মাসের ছেলে আদামকে সঙ্গে নিয়ে ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলের বৈঠকে অংশ নেন। ইউ কাউন্সিল জানায়, মন্ত্রীদের এমন বৈঠকে কোনো শিশুর অংশ নেয়ার ঘটনা এই প্রথম। রোমিনা জানান, তিনি ইচ্ছাকৃতভাবেই ছেলেকে সঙ্গে নিয়ে বৈঠকে গিয়েছিলেন। এর মাধ্যমে তিনি দেখাতে চেয়েছেন, ভালো মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটির ব্যবস্থা থাকলে নারীদের কাজ ও পরিবারের মধ্যে যে কোনো একটি বেছে নিতে হয় না। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, কাজ এবং পরিবার একসঙ্গে সামলানো সম্ভব, তবে এর জন্য এমন একজন সঙ্গী প্রয়োজন যিনি দায়িত্ব ভাগ করে নিতে আগ্রহী এবং আধুনিক মানসিকতার। ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহের প্রভাব পড়ছে মানুষ থেকে প্রাণীজগৎ সবার উপর। ফ্রান্সে অতিরিক্ত গরমে মারা যাচ্ছে হাজার হাজার মুরগি, আর চেক প্রজাতন্ত্রে ঘোড়াকে ঠান্ডা রাখতে নদীতে নামাচ্ছেন খামার কর্মীরা। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে তাপপ্রবাহ আরও তীব্র ও দীর্ঘস্থায়ী হয়ে উঠছে। ফ্রান্সে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় চরম সংকটে পড়েছেন পোল্ট্রি খামারিরা। খামারি ক্লেম ব্লশার্ট জানান, তাপপ্রবাহ শুরু হওয়ার পর থেকে তার খামারে প্রায় 700 মুরগি মারা গেছে। অতিরিক্ত গরমে পর্যাপ্ত ঠান্ডা বাতাস না পাওয়ায় শ্বাসরোধ হয়ে এসব মুরগির মৃত্যু হচ্ছে। এখন আমরা চরম তাপপ্রবাহের মুখোমুখি। স্বাভাবিকভাবেই আমাদের প্রাণীগুলোকেও একই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে। গরমে তারা প্রচন্ড কষ্ট পাচ্ছে। তাপজনিত শ্বাসরোধের কারণে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি প্রাণীর মৃত্যু ঘটছে। পরিস্থিতি এতটাই গুরুতর যে মৃত মুরগিগুলো দ্রুত সরিয়ে নেওয়াও সম্ভব হচ্ছে না। মৃত প্রাণী সংগ্রহকারী সেবাগুলো চাপে পড়ে গেছে, যা বার্ড ফ্লু প্রাদুর্ভাবের সময়কার পরিস্থিতির সঙ্গে তুলনা করছেন খামারিরা। অন্যদিকে ছোট পরিসরের ডিম উৎপাদক মার্টিন বইলো তার শত শত মুরগিকে বাঁচিয়ে রাখতে বারবার ঠান্ডা পানির সরবরাহ করছেন। তিনি বলেন, উৎপাদন কিছুটা কমলেও সমস্যা নেই, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রাণীগুলোকে বাঁচিয়ে রাখা। চেক প্রজাতন্ত্রেও তীব্র দাবদাহ। রাজধানী প্রাগের কাছে বেরাউনকা নদীতে ঘোড়াকে নিয়ে যাচ্ছেন খামার কর্মীরা। দিনের বিভিন্ন সময়ে প্রাণীগুলোকে নদীতে নামিয়ে গোসল করানো হচ্ছে, যাতে তারা অতিরিক্ত গরম থেকে কিছুটা স্বস্তি পায়। স্থানীয় প্রশিক্ষক দানিয়েলা হারোভ নিকোভা বলেন, নদীর কাছাকাছি অবস্থান করায় তাদের ঘোড়াগুলো দিনে একাধিকবার পানিতে নেমে শরীর ঠান্ডা করতে পারছে। আবহাওয়াবিদদের মতে, ইউরোপের এই তাপপ্রবাহের পেছনে রয়েছে ওমেগা ব্লক নামে পরিচিত একটি আবহাওয়াগত পরিস্থিতি। গ্রিক বর্ণ ওমেগার মতো আকৃতির এই বায়ুমণ্ডলীয় বিন্যাস দীর্ঘ সময় ধরে একটি অঞ্চলে গরম বাতাস আটকে রাখে। বিজ্ঞানীরা সতর্ক করে বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এমন তাপপ্রবাহ ও চরম আবহাওয়ার ঘটনা আরও ঘন ঘন এবং তীব্র হয়ে উঠছে।
রাইসা জান্নাত, সময় সংবাদ। ফ্রান্সের চিড়িয়াখানায় প্রথমবারের মতো হাঁটতে দেখা গেল বিরল উপপ্রজাতির 2 সিংহ শাবক আইসিস ও ইনায়াকে। বিশ্বে বর্তমানে এই প্রজাতির সিংহের সংখ্যা 3000-এরও কম। বিরল উপপ্রজাতির হওয়ায় এদেরকে সংরক্ষণ করা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ছোট্ট ছোট্ট পায়ে নতুন পৃথিবীকে চিনতে শুরু করেছে আইসিস ও ইনায়া। এবছরের 4 এপ্রিল প্যারিসের ভিনসেন্ট চিড়িয়াখানায় জন্ম এদের। বৃহস্পতিবার প্রথমবারের মতো জনসম্মুখে নিজেদের ঘের থেকে বেরিয়ে আসে সিংহ শাবক দুটো। টলমল পায়ে হাঁটতে হাঁটতে কখনো মায়ের কাছে ছুটে যাচ্ছে, আবার কখনো বিস্ময় ভরা চোখে অচেনা পৃথিবীকে দেখছে। আইসিস ও ইনায়া কোনো সাধারণ সিংহ শাবক নয়, এরা উত্তরাঞ্চলীয় সিংহ উপপ্রজাতির সদস্য। এই উপপ্রজাতির সিংহ বর্তমানে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ প্রাণীদের মধ্যে একটি। সারা বিশ্বে এদের সংখ্যা 3000-এরও কম বলে ধারণা করা হয়। ফলে এদের সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশেষজ্ঞরা। চিড়িয়াখানায় হোক কিংবা বন্য পরিবেশে পৃথিবীতে জন্ম নেওয়া প্রতিটি প্রাণী সত্যিই গুরুত্বপূর্ণ, কারণ প্রতিটি প্রাণী প্রজাতির টিকে থাকার সম্ভাবনা বাড়িয়ে দেয়। তাই নতুন শাবকের জন্ম সংরক্ষণ কর্মসূচির জন্য আশাব্যঞ্জক খবর হিসেবে দেখা হচ্ছে। জন্মের পর থেকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল শাবক দুটিকে। তারা সুস্থভাবে বেড়ে উঠছে এবং ধীরে ধীরে নতুন পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নিচ্ছে। এখন তাদের দর্শনার্থীদের সামনে আনার উপযুক্ত সময় হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ঈশিতা আক্তার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ইরাকের কারবালায় ইমাম হোসেনের মাজারে লাখো মানুষের মাতম, ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে দেশে দেশে পবিত্র আশুরা পালন। ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় বাড়ছে লাশের মিছিল। নিহতের সংখ্যা প্রায় 250, নিখোঁজ 40,000-এর বেশি। আটকে পড়াদের উদ্ধারে অভিযানে বিভিন্ন দেশ। এবং বিশ্বকাপে অঘটন, জার্মানিকে হারিয়ে 2 দশক পর নকআউটে ইকুয়েডর কুরাসাওকে হারিয়ে পরের রাউন্ডে আইভরি কোস্ট, দাপটে জয় নেদারল্যান্ডসের। জাপান সুইডেন ম্যাচ 1-1 ড্র। এই ছিল আন্তর্জাতিক সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন মাহাদি ইসলাম ধ্রুব। আলিশা, আপনাকে ধন্যবাদ। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।